আজ আমরা শুরু করতে যাচ্ছি স্যার হুমায়ুন আহমেদের লেখা সমুদ্রবিলাস। অন্নপ্রকাশ প্রকাশনী থেকে 1990 সালে এটি প্রথম প্রকাশিত হয়। আজ আমরা পড়ব এর প্রথম অংশ। রাত 3টার দিকে তৌহিদের কি যেন মনে হলো। বুকে চাপ ব্যথা, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। কি হচ্ছে? সে কি মারা যাচ্ছে? মৃত্যু কি এরকম হয়? তৌহিদ ক্ষীণ স্বরে ডাকল, রিমি, এই রিমি। রিমি এই বিছানায় তার সঙ্গেই ঘুমোয়, শুধু আজ ঘুমোয়নি। আজ দুপুরে দুজনের মধ্যে প্রচণ্ড রকমের ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার পরিণতিতে রিমি ঘুমাচ্ছে বসার ঘরে সোফায়, মশারি খাটানো হয়নি। দুটি মস্কিটো কয়েল জ্বালানো হয়েছে। তার উৎকট গন্ধে মশাদের কিছুই হচ্ছে না, বরং দম বন্ধ হয়ে আসছে রিমির। তার একেবারেই ঘুম হচ্ছে না। বারবার ইচ্ছে করছে শোবার ঘরে মশারির ভেতরে চলে যেতে। যাওয়া যাচ্ছে না। ও ঘরে যাওয়া মানে পরাজয় স্বীকার করে নেয়া। তৌহিদ আবার ডাকল, রিমি, এই রিমি। তৌহিদের গলার স্বর এমন কিছু ছিল যে রিমি সঙ্গে সঙ্গে উঠে বসল। তীক্ষ্ণ গলায় বলল, কি হয়েছে? বাতি জ্বালাও, আমি মরে যাচ্ছি। রিমির সব এলোমেলো হয়ে গেল। এই ঘরের সুইচ বোর্ডটা কোথায়? সে সোফার কোন দিকে মাথা দিয়ে শুয়েছিল? জানালা যে দিকে সেই দিকে? এত অন্ধকার কেন চারপাশে? সোফা থেকে নামার সময় ধাক্কা লেগে টেবিলে রাখা গ্লাস ঝনঝন শব্দে ভাঙল। পাশের ঘর থেকে রিমির শাশুড়ি জোবেদা খানম বলেন, ও বৌমা, কি হয়েছে? কি হয়েছে? ভাগ্যিস তিনি কথা বলেছিলেন। তার কথা শুনেই রিমি ঠিক দিকটা খুঁজে পেল। সুইচবোর্ড খুঁজে পেল, বাতি জ্বালালো। জোবেদা খানম এক নাগারে কথা বলেই যাচ্ছেন, ও বৌমা, কি ভাঙলো? ঘরে চোর ঢুকলো নাকি? দেখো না গিয়ে, ভালো করে দেখো, খাটের নিচটাও দেখো কিন্তু। রিমি তার শাশুড়ির কোনো কথার জবাব দিল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তৌহিদের দিকে। বোঝাই যাচ্ছে এই মুহূর্তে শ্বাস নেয়ার পুরো প্রক্রিয়াটা তৌহিদের কাছে অত্যন্ত কষ্টকর। তার ঠোঁট কেমন নীলচে হয়ে গেছে, চোখ ঘোলাটে। তৌহিদ বিড়বিড় করে বলল, জানালা খুলে দাও, ফ্যান ছাড়ো, জানালা খুলে দাও। রিমি ফ্যান ছাড়ল, জানালাও খুলল। হুক থেকে মশারি খুলে ফেলল যাতে তৌহিদ প্রচুর বাতাস পায়। রিমি কাদো কাদো গলায় বলল, পানি খাবে? পানি এনে দেই? না। তৌহিদের নিঃশ্বাসে এই কষ্টটা অনেক পুরনো। সব সময় হয় না, মাঝে মাঝে হয়। যখন হয় বড় ধরনের নাড়া দিয়ে যায়, তবে কখনোই বেশিক্ষণ থাকে না। আজ বড় দীর্ঘ সময় পর্যন্ত আছে। এতক্ষণ থাকার কথা না। পাশের ঘর থেকে জোবেদা খানম এখনো কথা বলেই যাচ্ছেন, ও বৌমা, তোমার কথা বললে জবাব দাও না কেন? চোর নাকি? চোর হলে একটা দা হাতে নিয়ে বের হও। খাটের তলা দেখেছ? এরা খাটের তলায় ঘাপটি মেরে বসে থাকে। রিমি বিরক্ত গলায় বলল, কিচ্ছু হয়নি মা, আপনার ছেলের শ্বাসকষ্ট হচ্ছে। খোকার শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ। তুমি একটু এদিকে শুনে যাও তো বৌমা। বুড়ো মানুষেরা বড় বেশি যন্ত্রণা দেয়। একটা মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে, আর তার শাশুড়ি শুধু বক বক করছে।
ও বৌমা, তোমাকে না বললাম এদিকে আসতে? মা চুপ করে থাকুন তো প্লিজ। তৌহিদ বলল, কষ্টটা কমেছে, তুমি যাও শুনে এসো। কষ্টটা যে কমেছে এটাও এখন বোঝা যাচ্ছে। মুখের ফ্যাকাশে ভাবটা চলে গেছে, চোখ পরিষ্কার। সত্যি সত্যি কমেছে? হ্যাঁ, তুমি যাও, মাকে শান্ত করে এসো। রিমি বিরক্ত গলায় বলল, ও ঘরে গেলে মার সঙ্গে ঝগড়া হবে। আহা যাও না, বুড়ো মানুষ। তোমার শ্বাসকষ্ট কমেছে তো? হ্যাঁ, আমাকে 1 কাপ কফি করে দাও, তাহলেই হবে। বলেই তৌহিদ মিষ্টি করে হাসল। যে কিছুক্ষণ আগেই ছটফট করছিল, সে কি করে এত সুন্দর করে হাসে? আলাদা সবার জন্য রিমির নিজের উপর খুব রাগ লাগছে। কেন সে এটা করতে গেল? আর শ্বাসকষ্টটা বেছে বেছে আজকের দিনেই হতে হলো। একদিন পরে হলেও তো নিজেকে এত অপরাধী মনে হতো না। রিমি, মা কি বলছে শুনে আসো না, রাগারাগি করবে না প্লিজ। রিমি শাশুড়ির ঘরে ঢুকলো, বাতি জ্বালালো। জবেদা খানম বিছানায় চুপচাপ বসে আছেন। তার বয়স 80-র কাছাকাছি। সেই তুলনায় শরীর খুব শক্ত। চোখে কম দেখেন, তবে ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল। রিমি ঘরে ঢোকার প্রায় মাত্রই বললেন, খোকার ব্যথা কমেছে? হ্যাঁ। সেটা আমাকে এসে বলে গেলে কি তোমার খুব কষ্ট হয়? আমার ঘরটা কি 5 মাইল দূরে? খামোখা ঝগড়া করবেন না তো মা। ঝগড়া করতে ইচ্ছে করছে না। ঝগড়া কে করছে, আমি না তুমি? একটা কথা 100 বার জিজ্ঞেস করলে একবার জবাব পাওয়া যায় না? রাত দুপুরে চেঁচামেচি করবেন না তো মা, ঘুমোতে চেষ্টা করুন। খোকার বুকে তেল মালিশ করে দাও, খোকার আরাম হবে। ওকে এখনো খোকা ডাকবেন না। আপনাকে তো বলেছি খোকা নামটা এখন ওর পছন্দ না। যার যা নাম তাই তো ডাকবো। যার নাম খোকা তাকে আমি কি ডাকবো বশিরউদ্দিন? বশিরউদ্দিন বলার দরকার নেই, তার যা নাম তাই ডাকবেন। বুড়ো ধামরাকে খোকা বলার কি দরকার? নিজের স্বামীকে বুড়ো ধামরা বলছো? এসব কি কথা বউ? স্বামী বুড়ো হলেও তাকে কচি বাবু ডাকতে হবে, এই বা কেমন কথা না? রিমির গলা এখন বেশ ধারালো। ঝগড়ায় জবেদা খানম এখন আর পারবেন না বলেই পিছিয়ে পড়লেন। রিমি বলল, আরও কিছু বলবেন নাকি আমি এখন চলে যাব? জবেদা খানম বিজবিজ করে বললেন, অনির প্যান্টটা বদলে দিয়ে যাও, ওর নিচে একটা কাঁথা দাও, আবার বিছানা ভিজিয়েছে। 5 বছর বয়স হলো এখনো বিছানা ভেজায়। কতবার বললাম একটা তাবিজ টাবিজ দেওয়ার ব্যবস্থা করো, তা শুনবে না। আমি একটা মানুষ নাকি? কে আমার কথা শুনবে? বাড়ির কুকুর বেড়ালেরও একটা সম্মান আছে, আমার তো তাও নেই। রিমি অনির প্যান্ট বদলে দিল, কাঁথা ভাঁজ করে অনির নিচে দিয়ে দিল। ঘুমের মধ্যে বড় মিষ্টি লাগছে মেয়েটাকে। তার মেয়েটা রাজকন্যার মতো সুন্দর। রিমি অনির ঠোঁটে একটা চুমু খেলো। জবেদা খানম কঠিন গলায় বললেন, কতবার বললাম ঘুমের মধ্যে চুমু দেবে না। ঘুমের মধ্যে চুমু দিলে আয়ু কমে, অসুখ বিসুখ হয়। নিয়ম কানুন তো কিছু মানো না। মানো না বলেই তো অশান্তি হয়। কোনো অশান্তি হয় না, আপনি চুপ করে ঘুমোতে চেষ্টা করুন তো দেখি। যত দিন যাচ্ছে ততই আপনার যন্ত্রণা অসহ্য হচ্ছে। জবেদা খানম চিবিয়ে চিবিয়ে বললেন, অসহ্য হলেও আমার জন্য হচ্ছে না, তোমার জন্য হচ্ছে। তখন বলেছিলাম পুলিশের মেয়ে বউ করে আনার দরকার নেই, কেউ আমার কথা শুনলো না। এখন একেবারে হাতে নাতে ফল। রিমি অনেক কষ্টে নিজেকে সামলালো। ঝগড়া করতে ইচ্ছে করছে না। তৌহিদের পাশে গিয়ে খানিকক্ষণ বসা যাক। তৌহিদ বিছানায় উঠে বসেছে। শুধু যে বসেছে তা না,
সিগারেট ধরিয়েছে। রিমি সিগারেট নিয়ে করা কিছু কথা বলতে গিয়েও বলল না। আহা, খেয়ে ফেলুক। এমন ভয়ঙ্কর একটা খারাপ জিনিস পুরুষ মানুষেরা এত আগ্রহ করে খায় কেন কে জানে। রিমি বলল, কফি আনবো? কাল কিন্তু ডাক্তারের কাছে যাবে। আচ্ছা। আচ্ছা না, যাবে। একবার তো গেলাম, কিছু তো করতে পারলো না, খামোখা টাকা নষ্ট। ওই ডাক্তার বলতে পারেনি তো কেউ কি বলতে পারবে না? কাল যাবে কিন্তু। আচ্ছা। তৌহিদ সিগারেটে টান দিতে দিতে বলল, আবার মার সঙ্গে ঝগড়া করলে? একজন বুড়ো মানুষ, উনি কি যে খারাপ ব্যবহার করেন তা তো তুমি জানো না। তোমার যখন 80 বছর হবে তখন তুমি এর চেয়েও খারাপ ব্যবহার করবে। না, আমি করব না, বিশ্বাস করো, আমি করব না। বলতে বলতে রিমি তৌহিদের হাতে হাত রাখলো। হাতে হাত রাখাটা ঠিক হলো না, রাগারাগি এখনো চলছে। এর মধ্যে আগ বাড়িয়ে অবশ্যই দুপুর রাতে শাশুড়ির সঙ্গে ঝগড়া করাটা অনুচিত হয়েছে। না করেই না সে কি করবে। ভদ্রমহিলার মন এত ছোট, যতদিন যাচ্ছে ততই ছোট হচ্ছে। 1 সপ্তাহ হয়নি তার সব গয়না তিনি দান করেছেন। সব গয়না পেয়েছেন তার 3 মেয়ে। যে ছেলের বাড়িতে আছেন তার স্ত্রীর জন্য কিছুই নেই, তার জন্য কোনো চক্ষু লজ্জাও বোধ করছেন না। শাশুড়ির সামান্য গয়নার জন্য রিমির কোনো ক্ষোভ নেই, কিন্তু তিনি এমন কেন করলেন? তারা রাত 4টার দিকে ঘুমোতে গেল। সোফা ছেড়ে খাটে উঠে আসতে রিমির একটু লজ্জা লাগছিল। এটা এক ধরনের পরাজয়, তবে মাঝে মধ্যে পরাজিত হতেও খারাপ লাগে না। তৌহিদ বলল, ঘুম আসছে না, একটা রিল্যাক্স ক্যান খাবো। কিছু খেতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। শুয়েই তো আছি, শ্বাসকষ্টটা নেই তো? না। রিমি স্বামীর কাছে ঘন হয়ে এলো। তার ঘুমোতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে গল্প করে রাতটা কাটিয়ে দিতে। কিন্তু আশ্চর্য, যে মানুষটা একটু আগেও বলছিল ঘুম আসছে না, সে ঘুমিয়ে পড়েছে। জেগে আছে রিমি। একা একা জেগে থাকতে খুব খারাপ লাগে। পাশের কামরা থেকে জুবেদা খানমের কথা শোনা যাচ্ছে। তিনি একা একা ঝগড়া করছেন। আজ তার প্রতিপক্ষ হচ্ছে আজরাইল। আজরাইল এত লোককে রোজ নিচ্ছে, তাকে কেন নিচ্ছে না, এইটাই তার ক্ষোভের বিষয়। এই সংসার থেকে তিনি আর অপমান সহ্য করতে পারছেন না। তার মন্দ কপাল বলেই তার 80 বছর বয়সে হয়েছে সকলের চোখের কাঁটা, বিশেষ করে তার ছেলের বউয়ের। পুলিশের মেয়ে যেন সংসারে না আনা হয় এই নিয়ে কত আপত্তি করলেন, কেউ আর তার কথা শুনল না। এখন মজাটা তো হাতে হাতেই দেখা যাচ্ছে। কত কষ্টে যে তিনি এখানকার মাটি কামড়ে পড়ে আছেন তা তিনি জানেন, আর জানেন ওপরের মাহবুব। রিমির ইচ্ছে করছে উঠে গিয়ে বলে, এখানে মাটি কামড়ে পড়ে থাকতে কে আপনাকে বলেছে? আপনি চলে গেলেই তো পারেন। আপনার তো আরও 2 ছেলে ঢাকা শহরে থাকে, তারা তো আর পুলিশের মেয়ে বিয়ে করেনি, তাদের সঙ্গে গিয়ে থাকলেই হয়। মেজো ছেলের সঙ্গে পড়ে আছেন কেন? মেজো ছেলে এমন কি রসগোল্লা? কিন্তু কথাগুলি আর বলা হলো না, তবে জমা রইল। এক সময় রিমি বলবে, কঠিন কঠিন কথা শোনাবে। আজকের রাতটা থাক। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। শ্রাবণ মাসের বৃষ্টি তেমন কোনো বড় ঘটনা না, তবে একেবারে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। এটা যে শ্রাবণ মাস রিমি তা ভুলেই গিয়েছিল। এতক্ষণ আমি সাথে ছিলাম কুহিলি। আজ পড়লাম সমুদ্রবিলাস গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি শুনতে আগ্রহী কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।